ডক্টর এপিজে আব্দুল কালাম। উনি বলেছিলেন নট ড্রিমিং ইজ এ ক্রাইম। 1999 এর কথা, 99 সালের কথা। তো তখন আমি দেখলাম একজন হাউস ওয়াইফ, সে বলছে আমি হাউস ওয়াইফ, আমি কাজটা করি, কাজটা করে আমি 10,000 টাকা ইনকাম করি। কেউ বলছে আমি আমার এরকম জুতোর দোকান আছে, আমি পার্ট টাইম বিজনেসটা করি, আমি এখান থেকে 15,000 টাকা ইনকাম করি। কেউ বলছে আমি সরকারি চাকরি করি, আমার ওয়াইফের নামে ব্যবসাটা করি, আমি এত টাকা রোজগার করি। কেউ বলছে আমি একজন ইন্স্যুরেন্স এজেন্ট। তো আমি দেখলাম যে সব ধরনের লোক এই বিজনেসটা করছে, কিন্তু তার আগে পর্যন্ত আমার ধারণা ছিল এটা বেকার লোকেদের ব্যবসা, যাদের কোনো কাজ নেই তাদের জন্যই এই ব্যবসা। কিন্তু ওখানে গিয়ে আমার ধারণাটা একটু চেঞ্জ হলো, এবং আমি চিন্তা করলাম যে আমার ছোটবেলা থেকেই অভাব দেখেছি বলে সবসময় ইচ্ছে ছিল আমি ব্যবসা করব। আমি জীবনে কোনোদিন চাকরি করবো না, কারণ আমার বাবা চাকরি করতেন, তো চাকরি করবো না এটা ভাবনা থেকেই। এবার ব্যবসা করতে গিয়ে তখন রিয়েলাইজ করেছি, আপনি দেখবেন ছোটবেলায় অনেক স্বপ্ন থাকে না, যে আমার বউটা ক্যাটরিনা কাইফের মতন হবে, হাজবেন্ডটা সালমান খানের মতন হবে, আমার একটা বাকিংহাম প্যালেসের মতন একটা বাড়ি হবে। ঠিক আছে, আমাদের এই 14, 15, 16 বছর বয়সে না এই ধরনের অনেক স্বপ্ন থাকে। এবার আমারও সেরকম ছিল, আমার অনেক বড় বিজনেস হবে, আমি এরকম গাড়ি কিনবো, এই করবো, সেই করবো। কিন্তু যখন রিয়েলাইজ করতে শুরু করলাম লাইফটা কেমন, তখন দেখলাম যে এটা আসলে খুব কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার কেন? কারণ ব্যবসা করতে গেলে টাকা লাগে, আমার ফ্যামিলি থেকে তো টাকা দিতে পারবে না। তো আমার কাছে এটা ছিল আইডিয়াল বিজনেস এবং একমাত্র বিজনেস যে আমি বিনা পয়সায়, অর্থাৎ কোনো টাকা ইনভেস্ট না করে যদি কোনো ব্যবসা করতে পারি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই ডিরেক্ট সেলিং বিজনেস। তো সেইটার জন্যই আমি সেদিন বিজনেসটা করার সিদ্ধান্ত নিলাম। এবার আমার আপলাইনকে বললাম আমি জয়েন করবো। বলছে না, জয়েন করতে হবে না, তোকে তো আমি সিনেমা দেখাচ্ছি। বলছে আমি সিনেমা দেখলাম, তুই ব্যবসাটা জয়েন করাবি না? ব্যবসাটা জয়েন করলে তোর লাভ আছে। বলছে ধর আমার অত দরকার নেই, আমাকে আমার আপলাইন খুব প্রেশার দিচ্ছিল, প্রেস্টিজের ম্যাটার ছিল, তাই তোদেরকে আমি নিয়ে এসেছি মিটিংয়ে। আপনি ভাবেন যে যে আমাকে জয়েন করেছে আসলে ওর, আমার যে ক্লাস ফ্রেন্ড ছিল ওর নাম অর্পণ দে, আমি চাইবো ওর জন্য একটা হাততালি দেবে। ও যদি একটা সিনেমা দেখানোর লোভ করে আমাকে না নিয়ে আসতো, হয়তো আমার জীবন, আমার ক্যারিয়ারটা, আমি হয়তো কোনো একটা দোকানে এখন হয়তো বিলিং করতাম কম্পিউটারে। হয়তো স্বপ্নতে আপনি মানে স্বপ্ন আছে না আপনাদের, ওরকম আমাদের কোনো শপিং সেন্টারে হয়তো বিলিং করতাম, কারণ আমার যোগ্যতা, আমার যা শিক্ষাগত যোগ্যতা তাতে ওর বেশি চাকরি আমার হতো। ক্লিয়ার? সো এবার ওকে বললাম না আমি ব্যবসাটা জয়েন করবো। আচ্ছা ঠিক আছে, ও তো ব্যবসাটা ঝামেলায় করলো, আমি জয়েন করবো না, আমাকে নিয়ে অফিসে আসতে হবে। এবার আমার ওখানে, আমাদের ওখানে একটা মানে অফিস অনেক দূরে, প্রায় 2 ঘন্টার বাস জার্নি ছিল। তো আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, ও আমাকে প্রায় 2 ঘন্টা দাঁড় করে রাখলো, কারণ সে ভুলে গেছে। আর তখনকার দিনে মোবাইল ফোনও ছিল না। হঠাৎ দেখি ও সাইকেলে করে আসছে, এসে বলছে সরি ভাই। আর আমি ওকে যেরকম বন্ধু বান্ধবদের মতো হয় গালাগালি দিলাম যে আমাকে 2 ঘন্টা ধরে দাঁড় করে রেখেছে, যেখানে আমি জয়েন করবো। তো এইভাবে আমি আমার আপলাইনকে জোর করে নিয়ে গেছি অফিসে এবং আমি জয়েন করেছি। এবং আমার আপলাইনের জন্য সেটাই ছিল শেষ দিন, তারপর জীবনে কোনোদিন অফিস যায়, জীবনে কোনোদিন অফিস যায়, ঠিক আছে। বাট সেখান থেকে স্ট্রাগল। এবার আপনি ভাবেন আপনার আপলাইন যদি আপনার বিজনেসে ইন্টারেস্টই না থাকে, তাহলে আপনি কি একা পুরো এই ব্যবসায়? আপনি কাউকে চেনেন না, আপনি একা। আমি আমার বিজনেসটা শুরু করেছি কোনো আপলাইন ছাড়া, একা ধাক্কা খেতে খেতে। আচ্ছা, তারপর আমি চিন্তা করলাম আমার লোকের কি দরকার, আমি তো সায়েন্স গ্র্যাজুয়েট, ঠিক আছে, আমি বিজ্ঞানের ছাত্র, আমি একটা ইন্টেলিজেন্ট ছেলে, তো সুতরাং আমার আর আপনাদের সাপোর্ট কি দরকার, আমি এটা করবো। আমি গেলাম, লোককে বললাম, সবাই আমাকে দেখি না বলে, কেউ বলে আচ্ছা ঠিক আছে তুই তোর টিউশনের টাকার জন্য করছিস সেটা, কেউ বলে কি আচ্ছা ঠিক আছে তুই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট কর, তোকে একটা মেডিকেলের চাকরি আমি দিয়ে দেবো। এখন আমি দেখছি একটা গাড়ির স্বপ্ন, আর যে লোকটা আমাকে চাকরি দেবে বলছে সে চালায় হচ্ছে একটা স্কুটার, ঠিক আছে। তো রিয়েলাইজ করলাম যে আপনাকে একটা লোক ভ্যালু দেয় আপনার পকেটের ওজন দেখে, অর্থাৎ, এবং সেটা বোধহয় প্রত্যেকটা ফ্যামিলিতেও খাটে। আপনি দেখবেন আপনার বাড়িতে যে আপনার রিলেটিভের মধ্যে যে লোকটার অনেক পয়সা তার অনেক দাম, তাই না? তার জন্য সুন্দর কাপ প্লেট থাকে, তার জন্য ভালো খাবার দাবার, সে আসলে একটা উত্তেজনা তৈরি হয়, ঠিক আছে। তো আমাদের সমাজটাই হচ্ছে এরকম, যার আছে তাকে আরো দেওয়ার জন্য লোক, ঠিক আছে, আরো ব্যস্ত হয়ে যায়। তো সেরকমই আমার সিচুয়েশন হলো, আমি দেখলাম এই লোককে অ্যাপ্রোচ করলাম, প্রায় 13-14 দিনের মধ্যে ধরুন আমি প্রায় কিছু না হলো 20-25 জনকে অ্যাপ্রোচ করলাম, এবং সবাই আমাকে কেউ দেখলে রাস্তা দিয়ে পালিয়ে যায়, এই হিরক এসছে এখনই একটা কিছু বলবে, এখনই জয়েন করতে বলবে, এখনই প্রোডাক্ট বেচবে, এরকম একটা ঘটনা হলো। এবং লোকে আমাকে দেখলাম সহানুভূতির চোখে দেখতে শুরু করলো, আমার নিজের একটু লজ্জা লাগতে শুরু করলো।
কারণ তখন আমি খুব টিউশন করতাম, আমার খুব একটা রেসপেক্ট ছিল, কারণ লোকজন আমাকে মানে আমি এরকমও করতাম যে কেউ পড়াতে চাইতো, আমি বললাম না আমি নেবো না, মানে আমার একটা অন্যরকম ডিমান্ড ছিল। এখন উল্টো হয়ে যাচ্ছে বিষয়টা, তো প্রেস্টিজে লাগতে শুরু করলো। তখন আমি চিন্তা করলাম, তখন একটা কিড রিটার্ন পলিসি ছিল, কারণ তখন রেজিস্ট্রেশন চার্জ দেওয়া হতো ইন্ডিয়াতে জয়েনিং করলে, তো সেই টাকাটা আপনি ফেরত পাবেন, আর সিল করা প্রোডাক্টও ফেরত দিলে কোম্পানি আপনাকে প্রোডাক্ট ফেরত দিয়ে দেবে সেই পলিসির মধ্যে। কিন্তু সেটা হচ্ছে 90 ডেজ ছিল বোধহয় কিড রিটার্ন পলিসি। এবার আমি গেলাম, আমি বললাম না আমার তো টাকা দরকার আছে, কারণ আমি জয়েন করার সময় আমার বড় আপার কাছ থেকে আমি 500 টাকা ধার করেছিলাম, আমার নিজের 1000 টাকা প্লাস আমার ওই যে ফ্রেন্ড আপলাইন ওর থেকেও 500 টাকা ধার করেছিলাম। এবার সেগুলো দিয়ে 2000 টাকা জোগাড় করে আমি প্রোডাক্ট তুলে জয়েন করেছিলাম। সো এবার আমি ভাবলাম না কিটটা রিটার্ন করলে টাকাটা ফেরত পাবো, অ্যাটলিস্ট ওদের টাকাটা ওদেরকে দিয়ে দিতে পারবো, ব্যবসাটা আমার দ্বারা হবে না। তো এইভাবে গেলাম আমি অফিসে গিয়ে আমি কিটটা রিটার্ন করলাম, গিয়ে বললাম যে আমাকে টাকাটা ফেরত দিন। তো সেখানে একটি ম্যানেজার ছিল, তার নাম হচ্ছে প্রিয়াঙ্কা পাল, আমি প্রত্যেকটা মিটিংয়ে তার কথা বলি। সে ভদ্রমহিলা আমাকে বললো যে হিরক ওকে আমি তোমার কিটটা নিচ্ছি, বাট তুমি কিটটা রিটার্ন করার আগে একবার উপরে যাও, একটা ট্রেনিং চলছে। তাহলে না না আমি উপরে যাবো না, আমার টাকা দিন। কারণ আমাদের সবারই এটা মনে হয় কোনো কিছু যখন আপনি কিনবেন তখন তো মানে সহজে বিক্রি করে দেয়। তো আমাদের ভাষায় একটা কথা আছে যে কিনতে গেলে পাগল, বেচতে গেলে ছাগল। ঠিক আছে, আপনি যখন কিনবেন তখন ওরা আপনাকে এত মিষ্টি মিষ্টি কথা বলবে, সব দিয়ে দেবে, কিন্তু যখন আপনি রিটার্ন করতে যাবেন তখন হচ্ছে যে বিভিন্ন রকম নকরা আছে। তো আমি ভাবছি এটাই বোধহয় আমার সাথে করছে। তো আমি সেটা ভেবে আমি বললাম না, আমাকে বললো না ঠিক আছে আমি তোমারটা রিটার্ন নেবো, বলে কিটটাও রিটার্ন নিল, বলছি কিন্তু তুমি টাকাটা ফেরত নিও, তুমি ট্রেনিংটা অ্যাটেন্ড করে এসে। তো আমি গেলাম ওপরে 3 তলায় ট্রেনিং রুম ছিল। ট্রেনিং রুম খুবই ছোট ট্রেনিং রুম, সেখানে ধরুন 40-50টা চেয়ার মাত্র আছে, কিন্তু সেখানে প্রায় 70-80 লোক। এবং আমি ওখানে ঢোকার পর দেখছি অনেক মানে কোট স্যুট টাই পরা লোক। ঠিক আছে, তখন কোট স্যুট টাই পরা লোক দেখলে আমার সাহেব মনে হতো। ঠিক আছে, কারণ এখন তো আমরা প্রত্যেকেই মোটামুটি এই কালচারে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু 1999-এ শুধুমাত্র খুব সাকসেসফুল লোকেরাই কোট স্যুট পরতে পারে। সো আমি সেটা দেখে একটু অবাক হলাম। তারপর সেখানে একজন দিল্লি থেকে ভদ্রলোক এসেছিল, একজন ট্রেনার, সে একটা ট্রেনিং দিচ্ছে। আমার এখনো পর্যন্ত মনে নেই কি ট্রেনিং সেখানে দিয়েছে, সেটা আমার মনে করতে পারবো না, কিন্তু আমার মনের মধ্যে অনেক প্রশ্ন তখন তৈরি হয়েছিল যে আমি আসলে বিজনেসটাকে বুঝতে ভুল করেছি। আমি ভাবছিলাম আমি সব জানি, কিন্তু আসলে এতগুলো লোক যারা কোট স্যুট পরে আছে তারাও তো সাকসেসফুল কোনো না কোনো ক্ষেত্রে, এবং তারা যদি বসে ট্রেনিং নিতে পারে তার মানে আমারও ট্রেনিং নেওয়ার প্রয়োজন আছে। সেদিন রিয়েলাইজ করলাম যে কোথাও আমি ভুল করছি ব্যবসাটা করতে। এবং তারপর আমি নিচে আসলাম, এসে আমি দাঁড়িয়ে থাকলাম এই লোকগুলো, আমি দেখলাম সে লোকগুলো নিচে আসছে, উল্টো দিকে গাড়ি পার্ক করা আছে, গাড়িতে উঠছে, গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। তা আমি এতদিন পর্যন্ত ধারণা ছিল বেকার লোকেদের ব্যবসা, এখন আমি দেখছি আমাদের ওখানে মারোয়ারিরা, বিশেষ করে বাঙালিরা একটু আমাদের বুদ্ধি একটু পরে খোলে, মারোয়ারিদের আগে খোলে, আমরা ওটা বলি ইন্ডিয়াতে। তো দেখছি গুজরাটি, মারোয়ারি এরাই ব্যবসাটা খুব সিরিয়াসলি করছে, যাদের নিজস্ব গাড়ি বাড়ি টাকা অর্থ সবই আছে। সো আমি তখন রিয়েলাইজ করলাম এই বিজনেসের মধ্যে কোনো একটা সায়েন্স আছে যেটা আমি বুঝতে পারছি না, আমাকে বুঝতে হবে। আমি কিট রিটার্ন করলাম না, আমার প্রিয়াঙ্কাকে ধন্যবাদ দিলাম, দিয়ে আমি কিটটা নিলাম, নিয়ে কাজ করা শুরু করলাম। 63 জনকে আমি অ্যাপ্রোচ করেছি, একটা লোকও আমার জয়েন করে। 64 নম্বর লোক আমার সঙ্গে প্রথম জয়েন করে। এবং সেদিন আমি যে আনন্দটা পেয়েছিলাম সেটা কেমন আনন্দ বলি। আমি একটা বড় সেমিনার করছিলাম আমাদের কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে। সেদিন ছিল 26শে জুলাই 2003। কেন ডেটটা মনে করতে পারছি তার কারণ হচ্ছে ওই দিন ছিল আমার ছেলের জন্মদিন। তো আমি সেদিন রিয়েলাইজ করতে পেরেছিলাম যে আমার ছেলের জন্মদিনের কথা হওয়ার কথা শুনে আমার একটা আনন্দ হয়েছিল। সিমিলার আনন্দটা আমি পেয়েছিলাম যখন একজনকে প্রথম স্পন্সর করেছিলাম, একটা বাচ্চা হওয়ার মতো আনন্দ। প্রথম আপনি যদি কাউকে জয়েন করেন এই বিজনেসে, প্ল্যান বোঝান এবং তাকে ফর্ম ফিল আপ করেন, আপনার যেরকম একটা আনন্দ হবে মনে হবে যেন আপনি বাবা হয়েছেন বা মা হয়েছেন। এবং আমি খুব খুশি হয়েছিলাম সেদিন। এবার যে জয়েন করেছিল সে আমার বড় ভাইয়ের ফ্রেন্ড, তো আমারও বড় ভাইয়ের মতন। এবার আমি দেখলাম সে আমাকে ডাকছে, আমি যাচ্ছি, সে বলছে হিরক এই অর্ডারগুলো যাই
কিটগুলো নিয়ে আয় 15 দিন পর আমি রিয়েলাইজ করলাম মানে আমি তো কুরিয়ার ম্যান হয়ে গেছি। আমার ডাউনলাইন আমাকে কুরিয়ার বয়ের মতো ইউজ করছে, তার কাছে অর্ডার, সে বলছে না আমি যাচ্ছি, খুশি হয়ে আমি গিয়ে বিলিং করাচ্ছি, সেগুলো বয়ে বয়ে বাসের মধ্যে 2-3 ঘন্টা জার্নি করে এসে তাকে দিচ্ছি। আমি ভাবলাম এটা আমি কি করছি, এটা কি বিজনেস? তখন রিয়েলাইজ করলাম না, এটা বিজনেস নয়। কিন্তু তখন সে কি করতে, যেহেতু আপনি দেখবেন আপনার বয়সটা কম থাকলে লোকে আপনাকে সেরকম গুরুত্ব দেয় না, ঠিক আছে? সো আমি তখন রিয়েলাইজ করলাম না, ব্যবসাটা আমাকে নিজেকে বুঝতে হবে, এইভাবে বোধহয় ব্যবসাটা করা যায় না। অনেক সময় আমরা কি করি, আমরা আবেগের বসে ব্যবসা করতে থাকি, যেটা ভালো লাগে সেটা করতে থাকি, কিন্তু আমরা আসলে রাইট ডিরেকশনে আছি না, আমরা নিজেরা সেটা বুঝি না। ক্লিয়ার? তো আমি তখন রিয়েলাইজ করলাম না, আমাকে আরো স্পন্সর করতে হবে, আরো লোককে আনতে হবে, আরো অনেক কিছু করতে হবে। এই করতে করতে আমি স্পন্সর করতে শুরু করলাম। আমার 4 মাসের মাথায় প্রথম চেক, এখানে তো সব সুপারস্টাররা বসে আছে, কারো 1700 টাকার চেক, কারো 2500 টাকার চেক প্রথম মাসে। আমি নেটওয়ার্ক মার্কেটিং আসার পর আমার 4 মাসের মাথায় প্রথম চেক আসে, তাও 92 টাকা, 92 rupees। কিন্তু আপনি আমাকে গত মাসের চেক করেন, আমি ভুলে গেছি, জানেন না, কিন্তু 92 টাকা জীবনে কোনোদিন ভুলিনি, কারণ আমার নিজের নামে একটা চেক প্রথম এসছে, এটা আমি মানে খুশিতে আত্মহারা ছিলাম, ঠিক আছে? সেই চেক ভাঙানোর জন্য ব্যাংকের অ্যাকাউন্ট খোলা, অনেক কিছু। আমার বাবা জানতেন না আমি এই বিজনেসটা করছি। এবার যখন আমার চেক এসছে, বাবা জানতে পেরেছে আমি একটা কোনো ব্যবসা করছি, সেই রাত আমি বাইরে কাটাতে বসি। কারণ হচ্ছে কি, আমরা সাধারণত বাঙালিরা মানে যেটা হয় আর কি, সেটা আমাদের জন্মটাই মনে হয় চাকর লগ্নে। বাড়ির লোক আপনি একটা চাকরি পাওয়ার জন্য অতিষ্ঠ হয়ে আছে, আপনি সেটা যদি একটা এটিএম এর গার্ডও হন বোধহয় ঠিক আছে, কিন্তু আপনি চাকরি করেন। কিন্তু না হলে আপনার ছেলে কি করেন, ডিরেক্ট সেলিং করে, নেটওয়ার্ক মার্কেটিং করে, ও চেইন বিজনেস করে, এই করে সেই করে, এগুলো তো বলা যায় না, না লজ্জার ব্যাপার ভীষণ, ঠিক আছে? সো তো তখন আমার বাবা বলছে কি করছে, আমার বাবা ভাবছে বোধহয় আমি গ্র্যাজুয়েশন ফাইনাল দেবো না বা কিছু একটা। এবার আমি আমার ওই বন্ধুর বাড়িতে গেলাম, ওই রাত্রির বাড়িতে ছিলাম, যে আমার আপনার, সে বলছে ভাই ব্যবসাটা করিস না, তোর বাবা আমাকে দেখলে আমাকেও গালাগালি করে, ঠিক আছে? তাই বললাম, আমার মাকে আমি বোঝালাম, আমার মা ভীষণ ডাইনামিক, আমার মাকে আমি বোঝালাম আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করবো বা পার্ট টাইম বিজনেসটাও করবো। সো এইভাবে করতে করতে আমি ধীরে ধীরে আমার 1000 টাকার চেকের জায়গায় পৌঁছতে 10 মাস লেগেছিল, কারণ সে সময় ডিরেক্ট সেলিং কেউ বুঝতো না, জানতো না, এটা সম্বন্ধে লোকের কোনো ধারণা ছিল না, মানে অনেক অনেক কঠিন পরিস্থিতি ছিল। তারপর আমি পরের বছর 2000 সালে আমি জানুয়ারি মাসে যেরকম একটা ব্রোঞ্জ ডিরেক্টর টাইটেল আমরা এখানে কোয়ালিফাই করি, সেই ধরনের একটা টাইটেল কোয়ালিফাই করতে তখন প্ল্যানও অনেক কঠিন ছিল, আজকের দিনের কিউমুলেটিভ প্ল্যান বা এই ধরনের প্ল্যান না। তো আমার প্রায় 1 বছর 12 মাস 13 মাস টাইম লেগেছিল সেই ফার্স্ট লেভেলটা অ্যাচিভ করতে, এবং তারপরে আমার জীবনে আমি কোনোদিন পেছনে ফিরে থাকবো। আমার জীবনে আমি ডিরেক্ট সেলিং থেকে প্রথম ফরেন ট্রিপ গেছি 2000 সালের নভেম্বরে, ঠিক আছে? আমি আজ পর্যন্ত প্রায় কিছু না হলো 20টার বেশি বিদেশ সফর করেছি ডিরেক্ট সেলিং কোম্পানির তরফ থেকে। আমি নিজে ডিরেক্ট সেলিং করে এখানে যে ট্রেনিং পেয়েছি, আমি নিজে পোস্ট গ্রাজুয়েশন করেছি ডিরেক্ট সেলিং এর উপর, পড়াশোনা করেছি সাবজেক্টের উপর। আজকের দিনে আপনারা অনেকেই ভাবছেন নেটওয়ার্ক মার্কেটিং বাংলাদেশে বা ডিরেক্ট সেলিং বাংলাদেশে খুব একটা সম্মানের নয়, এই সেম জিনিসটা ইন্ডিয়াতে ছিল। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এটা চেঞ্জ হবে। আজ থেকে 10 বছর পর মেয়ের বাবারা এরকম ছেলে খুঁজবে যে নেটওয়ার্ক মার্কেটিং এর লিডার। কেন বলছি আপনাকে, কারণ এখানে এটা শুধু বিজনেস নয়, এখানে আপনার এডুকেশন হবে, এখানে আপনার ইনকাম হবে। আজকে আপনি ভাবুন, আপনাদের সামনে এক্সাম্পল, আপনি দেখলেন জাহিদ ভাই, ঠিক আছে, লেকচারার, একটা কলেজে পড়ান, তো ওনার চাকরি আছে, ইনকাম আছে, ওনার কি দরকার? ওনার দরকার কেন জানেন? ওনার টাকা পয়সার জন্য ওই বিজনেসটা দরকার নেই, সম্মানের জন্য দরকার। আজকে উনি যে টাকা, একজন সরকারি লেকচারার যদি আজকে যে দামের গাড়ি উনি কিনেছেন, যে গাড়িটা নিচে সাজানো আছে, আপনারা নিশ্চয়ই দেখবেন, ছবি তুলবেন, ওই গাড়িটা কিনতে গেলে ওনাকে কত বছর চাকরি করতে হতো সেটা আপনি আমাকে ক্যালকুলেশন করে বলুন। আর এখানে 2.5 বছরের একটা বিজনেসে উনি সেই গাড়িটা কিনে ফেলেন। আজকে আপনাদের সামনে এক্সাম্পল রানা মির্জা ভাই, যিনি চাকরি করতেন 27,000 টাকার স্যালারি, যখন চাকরি ছাড়েন তখন 33, কত বছর চাকরি করেছিলেন? 6 বছরে ওনার ইনক্রিমেন্ট হয়েছে 27 থেকে 33, 6,000 টাকা। আর 3 বছরে কমপ্লিট করে নিয়ে আমরা বাংলাদেশে ধরুন 2.5 বছরে উনি প্রায় 45 লক্ষ টাকা ইনকাম করেছেন এই বিজনেস থেকে। এবার হাততালি দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু এত সহজে হয়নি।
কারণ এটা পিন বেচার ব্যবসা না। কেউ যদি এখানে মনে করেন এখানে সহজেই টাকাটা রোজগার করবেন, খুব ভুল করবেন। হ্যাঁ, এবার আমার কথাগুলো যেগুলো শুনবেন অনেকে আবার বলতে পারেন কোথায় চলে এলাম, তার থেকে তেমন কোম্পানিতে যেতাম, 2 লাখ মারতাম, 40-50 হাজার টাকা পকেটে নিয়ে চলে আসতাম ইজিও। প্রথমে আপনাদের বলি, দিস ইজ এ ডাইরেক্ট সেলিং কোম্পানি, এটা একটা প্রোডাক্ট বেসড কোম্পানি। আমাদের কম্পিটিশন কোনো এমএলএম কোম্পানি নয়, আমাদের কম্পিটিশন হচ্ছে ইউনিলিভার। আমাদের কম্পিটিশন হচ্ছে মার্কেটে যারা ভালো ভালো প্রোডাক্ট সেল করে তারা। আমাদেরকে গোলাবেন না প্লিজ, যে অনেকে আমাকে বলে স্যার এই কোম্পানি সেই কোম্পানি, যারা লোকাল নেটওয়ার্ক মার্কেটিং করে। আমরা একটা মেথড ফলো করি, যে মেথডে এই টাকাটা আসে, এবং এটা অনেক পাওয়ারফুল সিস্টেম। আজকে আপনি এই প্যান্ডামিকের টাইমে আমরা বিজনেসটা বাংলাদেশে শুরু করার পর কিছু না কিছু প্রবলেম ফেস করে এসেছি। আমরা 2019 ডিসেম্বর থেকে ডিএলসিপি দিতে শুরু করলাম, এপ্রিল থেকে প্যান্ডামিক, এবং সেই প্যান্ডামিকের ঝড় আমরা এখনো বয়ে চলেছি। কিন্তু এই প্যান্ডামিকের মধ্যেও 4-4টে গাড়ি অলরেডি ভেস্টিজিয়ানরা নিয়ে এখন আমি যখন এই বিজনেসটা শুরু করি, আমি শুরু করেছিলাম মাত্র 10,000 টাকা রোজগার করবো এই স্বপ্ন নিয়ে, অনলি 10,000 রুপিস। কারণ আমি তখন টিউশন করে 3,3200 টাকা ইনকাম করতাম। আমার এরকম দিন মনে আছে, আমার ক্লাবের ছেলেরা 500 টাকা দিয়ে দীঘা গেছে। আপনাদের এখানে যেমন কক্সবাজার, আমাদের ওখানে দীঘা বলে একটা সমুদ্র সৈকত আছে, দীঘা গেছে, কিন্তু আমি যেতে পারিনি টাকার জন্য। তো আমি এখানে এসেছিলাম 10,000 টাকা রোজগার করবো বলে, কিন্তু আজকের দিনে 10,000 টাকা থেকে 15 লাখ টাকা ইনকাম করে আমার টিমেই আছে প্রায় 10,000-এর বেশি লোক। আজকের দিনে শুধুমাত্র আমি রোজগার করছি নয়, আমি অডি চড়ছি বা লাক্সারি কার চড়ছি তা নয়। আমার সঙ্গে দেখুন, আমার সঙ্গে অলরেডি ইন্ডিয়াতে কিছু না হলো প্রায় আমার 55 জনের ওপর আছে যারা গাড়ি নিয়ে ফেলেছে। এবং শুধু তাই নয়, আমি 28 তারিখে আমি এবং বালি স্যার, আমাদের এমডি স্যার, আমরা একটা গাড়ি হ্যান্ড ওভার করে এসেছি। সেটা হচ্ছে BMW লিমুজিন, মিজোরামে, যে গাড়িটার এখানে ভ্যালু 3 কোটি টাকা হবে, ইন্ডিয়াতে 76 লক্ষ টাকা। নর্থ ইস্টে, মানে আমাদের 7টা স্টেটের মধ্যে কেউ ওই গাড়ি কিনেনি, এবং সেটা কিনেছে আমার একজন ডাউনলাইন মারিয়াম ব্র্যাঞ্চের একজন ভদ্রমহিলা। এবং ওই ভদ্রমহিলা কিন্তু একটা স্কুলের প্রিন্সিপাল ছিলেন। 2014-তে উনি আমার সঙ্গে ব্যবসা শুরু করেন, 2015-তে উনি VRS নিয়ে নেন, এবং আজকের দিনে উনি হচ্ছেন নর্থ ইস্টের সবচেয়ে হাইয়েস্ট ইনকাম করা একজন মহিলা, যিনি ভেস্টিজ থেকে আছেন। সো এই বিজনেসের মজাটা কি জানেন? এরপরে আমার ক্যারিয়ারের কথা বলি, আমি নিজে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে আছি, আমি নিজে প্রডিউসার হয়েছি। আপনারা দেখেছেন এখানে নূর ভাইয়ের সঙ্গে আমার ছবি। নূর ভাই আমাকে প্রথম বাংলাদেশে বড় ইভেন্টসের কাজ দেয়, ওনার সাথেও আমি কাজ করেছি। সো আমাকে অনেকেই বলেন যে স্যার আপনারা তো একটা গ্ল্যামারাস লাইফ, আপনি ফিল্মের সঙ্গে আছেন, আপনি মিডিয়ার সঙ্গে আছেন, আপনি এত বড় বিজনেস করছেন, আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং আছেন? আমি তাকে একটা কথা বলেছিলাম, পৃথিবীতে এর মতন প্রফিটেবল অ্যান্ড ওয়াইজেস্ট বিজনেস আর নেই। কারণ এই বিজনেসে আপনি তখনই রোজগার করেন যখন আপনি আরেকজনকে রোজগার করান। এর থেকে আমার মনে হয় অনেস্ট বিজনেস পৃথিবীতে নেই। আজকে যে কোনো বিজনেসে দেন, আজকে আপনি বলেন আপনার একটা ওষুধের দোকান আছে, আপনার ওষুধের দোকানটা আপনি খুলেছেন, আপনার ভাইয়ের ওষুধের দোকানের পাশে আপনার ভাইয়ের কম্পিটিশন হয়ে যাবে না, হ্যাঁ কি না? সে আপনাকে হেল্প করবে? আপনার বন্ধুর পাশে আপনি একটা ওই দোকান দেন, সেও হেল্প করবে না। এটাই একমাত্র বিজনেস, আমরা একজন আরেকজনকে হেল্প করেই উপরে যাই। তো আমি সেদিন রিয়েলাইজ করেছিলাম, আমি আমার ফ্রেন্ডদেরও বলি যে আমার কাছে আমার যে কোনো বিজনেসে যাই আছে, সেখানে যেমন ইনভেস্টমেন্ট প্রচুর, প্রফিটও প্রচুর, বাট লস হওয়ার সম্ভাবনাও প্রচুর। কারণ এই বিজনেসে আমার লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই, বিকজ আমার কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশন নেই। সেকেন্ড হচ্ছে এখানে যে মেন্টাল স্যাটিসফ্যাকশন পাওয়া যাচ্ছে বসে বসেই। কেন মুকুলের কথা প্রথম বললাম, যেদিন এসেছিলাম সেদিনও আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি আমরা এত সফলতা পাবো। আমি মিস্টার বালিকে দেখাচ্ছিলাম, আমাকে যেদিন রানা মির্জা ভাই এবং জাহিদ ভাই গাড়ির ছবি পাঠিয়েছে, তখন আমি মিস্টার বালির সাথে ছিলাম মিজোরামে। আমরা 3 দিন একসঙ্গে একটা রিসোর্টে ছিলাম, টাইম কাটাচ্ছিলাম। তো আমি ওনাকে দেখিয়েছি, স্যার দেখুন অলরেডি আরো 2 জন গাড়ি নিয়েছে, টোটাল বাংলাদেশের 4 জন গাড়ি পেয়ে গেছে। তো উনি ভাবছে, হিরক শুধু ভাব 2 বছরে যদি 4 জন গাড়ি নেয়, তাহলে নেক্সট 3 বছরে কি জায়গাটা দাঁড়াবে। আমি বললাম স্যার 100টা গাড়ি তো মিনিমাম।
সো এটা হচ্ছে বিজনেসের পাওয়ার। কিন্তু এই বিজনেসটা এখানে আমরা যারা বসে আছি, আপনারা একটা পরীক্ষায় পাস করেছেন, তবে কারা পাস করেছেন বলি, যারা 200 টাকা খরচ করে এসছে। অনেকেই এসছেন আমার বন্ধুর মতন, অনেকেই বলেছে ভাই চল চল চল, আমাকে লোক নিতে হবে, আমার কাছে পাস আছে, চল। ঠিক আছে, আমি তাদের কথা বলছি না। যারা 200 টাকা খরচা করে এসছেন তারা আসলে একটা পরীক্ষা পাস করেছেন। কি পরীক্ষা পাস করেছেন জানেন? যে একটা রাইট অপরচুনিটি শোনার জন্য আপনি ইনভেস্ট করেছেন। একটা কথা মাথায় রাখবেন, আমরা টাকাকে সাধারণত লক্ষ্মী বলি, আপনারা বলেন কিনা জানি না। আমার লক্ষ্মী দিয়ে আমার ঘরে লক্ষ্মী আসবে। আর যারা ইনভেস্ট করেছেন লোককে আনার জন্য, আপনি আপনার পকেটের লক্ষ্মী খরচ করেছেন, আপনার পকেটে কিন্তু আসবে। আমার নেটওয়ার্কে 4,10,000 লোক কাজ করে, 4,10,000 সৌদি, ইন্ডিয়া, এবং আমি রিসেন্টলি নেটওয়ার্ক ডেভেলপ করছি ঘানাতে, আফ্রিকাতে। আমরা 15 তারিখ লঞ্চ করছি, আর 4 দিন পর আমি সেখানেও এবার নেটওয়ার্ক বিল্ড করবো। সো 4,10,000 লোক অলরেডি আমার নেটওয়ার্কে আছে, তার মধ্যে 3 লাখ লোক তো কাজই করে না। তাতে কি? তো সুতরাং যদি আপনি ডিসাইড করেন আপনি কাজ করবেন, আপনি একাই যথেষ্ট। আপনাকে 2 বছর ডেডিকেটেডলি কাজ করতে হবে। কি রোজগার আসছে না আসছে দেখলে চলবে না, আপনাকে শিখতে হবে আর ইমপ্লিমেন্ট করতে হবে। যদি আপনি শিখে ইমপ্লিমেন্ট করতে পারেন, কারণ এখানে কি, এখানে কোনো টাকা পয়সা লেনদেন নেই যে আমি টাকা ইনভেস্টমেন্ট আনলাম আর ইনকাম করলাম। শুধু মোটিভেশন দিয়ে এখানে কাজ চলবে না, স্কিল ডেভেলপ করতে হবে। যত নিজেকে ডেভেলপ করবেন তত, কেন আপনাদের প্রথম দিন এই কথাটা বলছি, যারা মনে করছেন এমনি এমনি লোক এনে আমি বোধহয় অনেক টাকা রোজগার করে ফেলবো, তারা সময় নষ্ট করবেন না, কারণ আপনার সময়েরও দাম আছে। তার জায়গায় ওই সময়টা আপনি আপনার অন্য কোনো কাজে দেবেন, অনেক প্রফিট হবে। কারণ জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সময়। আর যদি মনে করেন বেস্টিজের সময় দেবেন, আপনি 2 বছরের জন্য নিজেকে লক করে দেবেন এবং নিজের ড্রিমসটা ফুলফিল করার জন্য। আমাদের একজন নেক্সট প্রেসিডেন্ট, যাকে আমরা ভগবানের মতন মানি, ডক্টর APJ আব্দুল কালাম, উনি বলেছিলেন নট ড্রিমিং ইজ এ ক্রাইম। যদি আপনি স্বপ্ন না দেখছেন তো আপনি কি করছেন? ক্রাইম করছেন। সো নট ড্রিমিং ইজ এ ক্রাইম। যারা ট্যাক্স পে করে না দেশের জন্য, তারা হচ্ছে দেশের লাইবিলিটি, আর যারা ট্যাক্স পে করে তারা হচ্ছে অ্যাসেট। তো আপনি নিজে ডিসাইড করলেন আসলে আপনি আপনার দেশের অ্যাসেট না লাইবিলিটি। আমরা তো দেশপ্রেমের কথা অনেক বলি না, কিন্তু কতজন আমরা কন্ট্রিবিউট করি?